আচ্ছা, একটা কোম্পানি একদিনে 18% জাম্প করলো, বিশাল বড় একটা জাম্প 18%। কিন্তু কোম্পানিটা যে 18% জাম্প করলো, কেন করলো, ঠিক কী কাজ করে কোম্পানিটা, কিংবা প্রোমোটাররা কি ভাবছে কোম্পানিটা সম্পর্কে, কিংবা কোম্পানির ফান্ডামেন্টালটা কি রয়েছে, কি কি রিস্ক রয়েছে, সবচেয়ে বড় ব্যাপার। আরেকটা ব্যাপার, এই যে শেয়ার হোল্ডার, এদের যে প্যাটার্ন, এটা কীভাবে অ্যানালাইসিস করা যায়, আলটিমেটলি কি বোঝাচ্ছে ব্যাপারটা, এই সব কিছু নিয়ে কিন্তু এই ভিডিওটা, যেখানে একটা এমন কোম্পানিকে বলছি, কোম্পানিটা 5 বছরে 3000% রিটার্ন দিয়েছে। 3000। কিন্তু এর থেকে বড় কথা, ডিফেন্স সেক্টরে কোম্পানিটা কাজ করে। তার থেকে বড় কথা, কোম্পানিটা বিরাট বড় মাপের একটা মিসাইল টেকনোলজির ওপরে অর্ডার পেয়েছে। ছোট কোম্পানি, অথচ এতকাল যে কোম্পানিটা একটা এমবেডেড সিস্টেমের ওপর কাজ করছিল, কোম্পানিটা একটা কাজ করছিল এমনভাবে যেখানে এন্ড টু এন্ড সলিউশন দিচ্ছিল। কোম্পানি ছোটোখাটো ডিফেন্সের ব্যাপারেও কিছু কাজ করছিল, যদিও ব্যাকে তাদের ডিআরডিও কিংবা ইসরো, হিন্দুস্তান এরোনটিক লিমিটেড ছিল সামান্য পরিমাণে, কিন্তু যে বিরাট বড় কাজটা করেছে সেটাও কিন্তু একটা বড় জায়গা নেয়। অথচ কোম্পানিটার বেশ কিছু নেগেটিভ পয়েন্টে চোখে পড়লো। সবচেয়ে বড় মারাত্মক পয়েন্ট দুটো জায়গাতে কাজ করছে, এটা শেয়ার হোল্ডার প্যাটার্নে, মানে প্রোমোটার প্যাটার্ন বা ইনভেস্টার প্যাটার্নে আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে কোম্পানিটা কিন্তু যে মাঝখানে প্রোমোটার সেল করেছিল, আবার কিনলো, মানে 66 থেকে সেল করে দিয়েছিল, 52-তে চলে গেছিলো, আবার এখন 1-2% মতো প্রোমোটার লাস্ট কোয়ার্টার কিনলো, কিন্তু এফআইআই 4% সেল করে দিল। 4% সেল করা। ডিআইআইও দেখলাম প্রায় 0.30% সেল করলো। এইখানে আর রিটেলার পাবলিক কিন্তু দেখতে পেলাম প্রায় আমাদেরকে এই মুহূর্তে রয়েছে 41.76% পাবলিক কিনে চলেছে। পাবলিক কিনে চলা মানে কিন্তু একটা রিস্ক তৈরি করে। তো যাই হোক, সব কিছু বলার, দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন। বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইউর সেলফ অর ইউর অ্যাডভাইজার। পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। আগের দিন এই চ্যানেলে এখানে কিছুক্ষণ আগে আরেকটা ভিডিও করেছিলাম, সেখানে সিন্টুকে নিয়ে কথা বলেছি। সিন্টুর ডিটেলস একটা পোর্টফোলিও অ্যানালাইসিস করে দিয়েছি ঠিক আগেই, একটু লক্ষ্য করে দেখবেন, ওই চ্যানেলে রয়েছে, বেস্ট ইনভেস্টর চ্যানেলে। কিন্তু প্রশ্নটা এটা নয়, প্রশ্নটা হলো কোম্পানিটাকে বলার। সেটা হচ্ছে যে একটা কোম্পানি যিনি কথা বলছি, কোম্পানিটাকে তো 3000%-এর বেশি রিটার্ন দিয়ে দিয়েছে, কিন্তু একদিনে 18% জাম্প করলো। এবং আরেকটা ব্যাপার জানার রইলো, সেটা হচ্ছে যে প্রোমোটারের কিছু মানে যাকে বলবো আমরা পজিটিভ নেগেটিভ বাই সেল কিছু হয়েছে সেখানে, সেটা নিয়ে কথা বলবো। আরেকটা ব্যাপার হচ্ছে কোম্পানিটার ফান্ডামেন্টাল নিয়ে বলবো। প্রথমে যে ঘটনা বলা, সেটা হচ্ছে সব কিছু শুরুতে বলা দরকার, সেটা হচ্ছে কোম্পানিটার নাম অ্যাপোলো মাইক্রোসিস্টেম। আচ্ছা, অ্যাপোলো মাইক্রোসিস্টেম কোম্পানিটাকে তো আগেও আলোচনা করেছিলাম। কোম্পানির সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি পরে বলছি, সেটা রিস্ক প্যাটার্নে বেশ কিছু মানে লুপ হোলস দেখা গেছে, যেগুলো আমার ব্যক্তিগত মত অনুযায়ী একটা রিস্ক তৈরি করছে। অথচ আবার এ কথাটাও এর সঙ্গে সঙ্গে না বলে উপায় নেই, কোম্পানিটার পোটেনশিয়াল গ্রোথ কিন্তু একটা বড় জায়গায় নিয়ে রয়েছে। কাম টু দ্য ইন্টারেস্টিং পয়েন্ট। প্রথম ঘটনার দিকে যাব, কোম্পানিটা কি কোম্পানি, কোম্পানিটার কাজ ব্যবসা যেটা ছিল বা বিজনেস, যার উপর কোম্পানিটা এত বছরে একটা মাল্টিপ্যাকার রিটার্ন দিয়েছে, মানে 1 টাকার কোম্পানি ছিল, 1 টাকা 10 পয়সা ছিল, আজকে কত বিরাট বড় জায়গায় চলে গেছে। কিন্তু সেটা হচ্ছে কোম্পানির কাজ ছিল ডিফেন্স সেক্টর ছাড়াও এমবেডেড সিস্টেম বা সাব সিস্টেমের উপর কোম্পানিটা কাজ করতো। খুব শর্টে যদি বলি কথাটা, এবং কোম্পানিটার যে রিলেটেড কাজকর্মগুলোর মধ্যে সেটা কিন্তু ডাইরেক্টলি ডিফেন্স, কিছুটা হলেও অ্যামিউনিশন কিছু তৈরি করা হলেও বেসিক্যালি কাজ কিন্তু অন্য কাজও ছিল, যেরকম আইটি রিলেটেড কিছু কাজও ছিল, ওয়াইফাই কানেকশন নেটওয়ার্কিংয়ের উপরে কিছু কাজ ছিল। কিন্তু প্রথম মানে আজকের ঘটনাটাই কিন্তু কোম্পানিটাকে পুরো আমূল পাল্টে দিল। কেন পাল্টে দিল, যে কারণে 18% এলো, সেটা হলো একদম এমবেডেড সিস্টেম থেকে ডাইরেক্টলি মিসাইলে কোম্পানিটা চলে গেল। মিসাইল টেকনোলজি, মিসাইল তৈরি করার পারমিশন মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে আদায় করেছে। মানে কী কী কাজ আমি সেটা আর একটু পরে বলছি, তার আগে একটুখানি দরকার, সেটা হচ্ছে কোম্পানিটার একটু ফান্ডামেন্টালটাকে জেনে নেওয়া দরকার, তারপরে আমি এটা আসবো। কোম্পানির বেসিক্যালি যে বিজনেসের মধ্যে ফান্ডামেন্টাল আমি বলবো, ফান্ডামেন্টালি কোম্পানিটা কিন্তু 10,800 কোটির একটা মিড ক্যাপ লেভেলের কোম্পানি বলা যেতে পারে। মানে এর ক্ষেত্রে ফান্ডামেন্টালের মধ্যে বলি এম ক্যাপ রয়েছে 10,800 কোটির মতো রয়েছে, ঠিক আছে। শুধু এটা দিয়ে বোঝা যাবে না, কোম্পানির যদি দেখি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 14 হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, এবং রিটার্ন অন ইকুইটি রয়েছে অ্যাপ্রক্সিমেট 10-এর কাছাকাছি, বোঝা গেছে।
কিন্তু এটা দিয়ে সব নয়, আমরা আরও কিছু জিনিস দেখব, যেরকম পিইজি, প্রাইস টু আর্নিং গ্রোথ, সেটা কিন্তু 1.99 দেখাচ্ছে। এটা কিন্তু কী জিনিস সেটা মেম্বারশিপ দেখতে পারেন সেখানে, বেস্ট ইনভেস্টর চ্যানেলে ওখানে মেম্বারশিপ দেখতে পারেন, ফান্ডামেন্টালের মধ্যে এগুলো বলেছি। কিন্তু আরেকটা জিনিসও দেখবার রয়েছে, সেটা হচ্ছে পি 113তে বসে আছে, মানে 113, যেখানে ইন্ডাস্ট্রি 69-এর কাছাকাছি থাকে। এই যে 113 বলছি, এটা কিন্তু খুব মানে বোঝার সংখ্যা, দুম করে একটা শব্দ বলে দিলাম, সংখ্যা বললাম তা না, এটার মাধ্যমে বোঝা যায় যে 130x মানে 113 গুণ বেশি দামে একটা প্রোডাক্টকে আমি কিনতে হচ্ছে। অবশ্যই আমি পাবো না সেম দামে বা কম দামে পাবো না, পাওয়ার এসব কোম্পানি যায় না, কারণ এইটা 113 থেকে 110-এ এলেই কিছু লোক উৎসাহী হবে, 100-তে এলে আরও বেশি লোক, এবং যদি 70-এ আসে তাহলে পর প্রচুর লোক উৎসাহী হয়ে যায়, ফলে কিছুতেই ওকে এখানে দাঁড়াতে দেবে না। কিন্তু এটাই শেষ কথা নয়, এরপর আমি রিস্কে যাব, যেখানে কিন্তু বড় রিস্ক প্যাটার্নটা একটা নেগেটিভ জায়গা তৈরি করছে। তার মাঝখানে আমি যাব প্রোমোটারের ক্ষেত্রে। প্রোমোটারের যে কাজ করছে সেটা খুব একটা কমপ্লিকেটেড ব্যাপারে কথা বলবো, কারণ এটা আমার নিজের সন্দেহ। এখানে শুরুর আগে জাম্প কেন করলো সেটাকে নিয়ে আগে একটু ডিটেলস বলি। 1 নম্বর তো লাইসেন্স পেয়েছে, যেটা সেটা হচ্ছে যে মিসাইল তৈরির ব্যাপারে, মানে মিসাইল তৈরি করতে পারবে তুমি, এবং সঙ্গে সঙ্গে আরেকটা কাজ করবে, প্রুফ টেস্টিংয়ের কাজগুলো করবে অ্যাডভান্স ডিফেন্স যে ওয়েপনগুলো তার উপরে। 3 নম্বর হচ্ছে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ATGM, এর ওপরে কিন্তু নতুন করে লাইসেন্স পেল, মানে টোটালি পুরো ডিফেন্সে স্ট্রেটভাবে ঢুকে গেল। এছাড়া কাজ করবে টর্পেডো এবং আন্ডার মাইন্স, সমুদ্রের জলের তলায় থেকে সাবমেরিন থেকে টর্পেডো হানা দিয়ে জাহাজগুলোকে ধ্বংস করার জন্য, এবং আন্ডার ওয়াটার মাইন্স কিছু রয়েছে, যখন এই জাহাজটা যাবে অল্প জলের কোনো অংশ বা কোনো একটা জায়গায়, তখন মাইন্সগুলো ভাসে জলের কিছুটা কাছাকাছি জায়গায়, পুরো ওপরে না, তত লোকে বুঝতে পারবে, মাঝে মাঝে জায়গায় যেই মাত্র জাহাজটা যাবে তখনই মাইন্ডটা বাস্ট করবে, জাহাজে ক্ষতিগ্রস্ত করতে হবে, জাহাজকে ধ্বংস করতে পারে, এই সব কাজগুলো করার জন্য। আর এরিয়াল বোম বলে একটা ব্যাপার রয়েছে বা কিছু রকেট, সেগুলো কিন্তু বানানোর পুরোপুরি সুযোগটা দিয়ে দেওয়া হলো কোম্পানিকে। ফলে অতীতের নেগেটিভিটি কাটিয়ে কোম্পানিটা একটা বড় স্পেস পেল। কিন্তু তার মানে সব শেষ হয়ে গেল না, তার মানে বিরাট চমক তৈরি হলো না, তার মানে কিছু প্রশ্ন তৈরি করলো, এটা কিন্তু ব্যাপার। তাহলে এইটা গেল এইটা। এবার আসবো প্রোমোটার হোল্ডিংয়ের ব্যাপারে। প্রোমোটার হোল্ডিংয়ে আমি যেটা দেখলাম, প্রথমে ছিল 60% কাছাকাছি, হঠাৎ করে প্রচুর সেল করলো, আবার কিছুটা কিনলো, মানে এই লাস্ট কোয়ার্টারে দেখলাম কিনলো। এর মানেটা কি সেটা আপনারা বলবেন। আমি শুধু এইটুকু বলতে পারি যে এই মুহূর্তে 51.98 মানে 52% প্রোমোটার কোম্পানিটা হোল্ড করছে, লাস্ট কোয়ার্টারও প্রায় 2%-এর কাছাকাছি এরা কিনেছে। বেশ, তাহলে এটা ভালো খবর। কিন্তু এই প্রোমোটার হোল্ডিংয়ে দুটো ছোটো ছোটো পয়েন্ট কিন্তু এড়িয়ে যাচ্ছে। সেটা হচ্ছে এফআইআই প্রচুর সেল করে দিয়েছে, 4-5% মতো সেল এফআইআই নিজে করে দিয়েছে। এফআইআই না হয় বুঝলাম সেল করছে, ডিআইআই কেন সেল করছে সে প্রশ্নটা কিন্তু থেকে গেল। এবং এফআইআই যখন সেল করছে, পাবলিক বা রিটেলার সাধারণ তারা কিন্তু প্রচুর কিনছে। আমি এই নিয়ে মেম্বারশিপ দেখতে পারেন চ্যানেলে, ওখানে আমি এই প্রোমোটারের হোল্ডিং বা শেয়ার হোল্ডার প্যাটার্ন নিয়ে কিছু অ্যানালিসিস করেছি, সেটা নিয়ে আমি সেখানে বলেছি, কারণ অনেকগুলো জিনিস শেখার আছে সেখানে। তো এখানে এবারে আসছি, আমি কেন ব্যাপারটার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটাকে আমি রাখতে চলেছি সেটা হচ্ছে রিস্ক। এই রিস্কটাকে কিন্তু ভুললে চলবে না, এই রিস্ক নিয়ে কাজ কারবার এবারে শুরু। আমি তো ফান্ডামেন্টাল বুঝে গেলাম। ভ্যালুয়েশন রিস্কের ক্ষেত্রে আমি যেটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে মনে করছি, মানে আমার নিজস্ব ভাবনা চিন্তা যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে ভ্যালুয়েশন। কোম্পানিটার ভ্যালুয়েশন কিন্তু হাই রয়েছে, 113-তে দাঁড়িয়ে রয়েছে, 113 মানে অনেকটা বেশি ভ্যালুয়েশন। নাম্বার 2 যদি বলি ভ্যালুয়েশন রিলেটেড, মানে আমি এখানে পিকে ধরেছি, এবার আমি পিজিকে নিয়ে কথা বলব, প্রাইস টু আর্নিং গ্রোথ, সেটা 2, এটা কিন্তু বেশি, এতটা বেশি হওয়াটা ঠিক না, কম, 1-এর কম হওয়াটা ভালো। 3 নাম্বার আমি আরেকটা কথা নিয়েও বলবো, যেটাও কিন্তু খুব জরুরি, সেটা হচ্ছে এফিসিয়েন্সি অফ দ্যাট কোম্পানি। এফিসিয়েন্সি লেভেলটা কিন্তু খুব বিরাট নয়, এখনও পর্যন্ত এফিসিয়েন্সি ভালো দেখাতে পারেনি। এত বছরের কোম্পানি এত মাল্টিপ্যাকার রিটার্ন দিয়েছে, কিন্তু এফিসিয়েন্সি লেভেল কিন্তু তেমন বেশি নয়। তো অর্থাৎ এফিসিয়েন্সি লেভেল বলতে যদি বলি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কথা বলবো, 14 দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আমাদের এফিসিয়েন্সিটাকে ডাউন করে দিচ্ছে। এটা অন্তত 20 বা তার অ্যাবোভ এক্সপেক্ট করেছিলাম, এটা একটু কম রয়ে গেছে। আমি আরেকটা কথা নিয়ে বলবো, এখানেই পিবি, প্রাইস টু বুক ভ্যালু, এই প্রাইস টু বুক ভ্যালু কী রিলেটেড সেগুলো কিন্তু মেম্বারশিপ দেখতে পারেন, সেখানে বলেছি, এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি। এখন পিবি কথার অর্থ আমি যদি খুব শর্টে বলি,
পিবি ব্যাপারটা হচ্ছে প্রাইস টু বুক ভ্যালু, মানে এখন এই মুহূর্তে তোমাকে অনেক বেশি দামে তোমার যে ভ্যালুয়েশনটা, ম্যানুফ্যাকচারিং কস্ট তার থেকে বেশি ভ্যালুয়েশনে তোমাকে দিতে হচ্ছে, খুব করে মানে মোটমাট এগুলো নেগেটিভ ব্যাপার দেখাচ্ছে। সেকেন্ড ওয়ান হচ্ছে ইনস্টিটিউশনাল যারা রয়েছে তাদের এই সেল করে দেওয়াটা আমি কিন্তু একটা নেগেটিভ ব্যাপার বলে মনে করছি টেম্পোরারিলি। এবার আসছি শেষ কথা বলে শেষ করবো এটা। প্রথম ঘটনা হচ্ছে আপাত দৃষ্টিতে দেখে কোম্পানিটা মনে হচ্ছে ফ্রাস্ট্রেটেড কোম্পানি, কিছু হবে না, কিন্তু এর মধ্যে পোটেনশিয়াল গ্রোথটা একটা বিরাটভাবে রয়েছে। আমি আবারও বলছি পোটেনশিয়াল গ্রোথের কথা, তাহলে 3টে পয়েন্টকে আমি কিন্তু ট্র্যাক করছি। এক নাম্বার হচ্ছে এতদিন পর্যন্ত কোম্পানিটা কিন্তু এমবেডেড সিস্টেমে কাজ করতো। এমবেডেড সিস্টেম সাব সিস্টেমে কাজ করা কোম্পানির ক্ষেত্রে এরিয়াটা কম হয়ে যায়, কিন্তু এখন এরিয়াটা অনেক বড় হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে ক্লায়েন্ট যারা রয়েছে এখন তারা কিন্তু মারাত্মক ক্লায়েন্ট, ডিআরডিও, ইসরো, হিন্দুস্তান এরোনটিক লিমিটেড বা এই ধরনের যে কোম্পানিগুলো প্লাস মিনিস্ট্রি অফ ডিফেন্সদের সঙ্গে কাজ করছে, এগুলো কিন্তু একটা বড় জিনিস তৈরি করছে। 3 নাম্বার হচ্ছে যে ওপেনিংটা পেলো মিসাইল টেকনোলজি, এটা কিন্তু একটা বার্নিং পয়েন্ট, মানে ঠিক এই মুহূর্তেই এই লাইসেন্সটা একটা বিরাট কাজে দেবে, কারণ এর ফলে কোম্পানিটার ওপেনিং বাড়লো। এটা কিন্তু একটা পজিটিভ ব্যাপার আমি দেখতে পাচ্ছি, বোঝা গেছে। আরেকটা ব্যাপার হচ্ছে ভ্যালুয়েশন নিয়ে যে নেগেটিভ কথা শুনছিলে তো ভ্যালুয়েশন নিয়ে, এটা কিন্তু চেঞ্জ হয়। মানে কোনো কোম্পানি আজকে খারাপ করলো, একটা ছেলে আজকে রেজাল্ট খারাপ করলো, কিন্তু ছেলে রিসেন্টলি এমন ঘটনা দেখা গেল ভালো একটা কোচিং সেন্টার পেলো, ভালো স্যালারি পেলো, কোম্পানিটার মানে মেরিটোরিয়াস ছেলে কিন্তু চাপের অভাবে পড়াশোনা করতে পারেনি, কিন্তু এখন স্কোপটা পেয়েছে, তাহলে ছেলেটা ভালো রেজাল্ট দেখাতেই পারে। আমি এখানে কেন বলছি কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। কোম্পানিটা হয়তো তোমাকে ভালো রিটার্ন 3000% দিয়েছে, সেটা বড় ফ্যাক্টর না। কোম্পানির কিছু নেগেটিভ পয়েন্ট রয়েছে, সেটাও ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হচ্ছে কোম্পানি বড় ওপেনিং তো হয়ে গেল। এই যে ওপেনিংটা হলো, ডিফেন্স সেক্টর একটা বড় ভবিষ্যৎ সেই জায়গাটা নিল, মানে এটা আলটিমেটলি এই যে ভ্যালুয়েশনটা দেখতে পাচ্ছ 113, এই ভ্যালুয়েশন তৈরি হচ্ছে কী দিয়ে জানো? এটাকে আমরা বলছি প্রাইস ডিভাইডেড বাই আর্নিং পার শেয়ার। তার মানে যদি কোনো কোম্পানির প্রাইস এখানে 100 টাকা থাকে এবং আর্নিং পার শেয়ার 5 হয়, তাহলে কিন্তু আমরা পিকে বলছি 20x, মানে আমাদের আর্নিংয়ের তুলনায় কত বেশি দাম আমাকে দিতে হচ্ছে, তাহলে আমাকে 20 গুণ দাম দিতে হচ্ছে, বোঝা গেছে। কিন্তু আমি যদি বলি এবারে আমার আর্নিংটা বাড়িয়ে দেব, আর্নিং বাড়িয়ে 5টাকে আমি যদি 25 করে দিতে পারি, আর্নিং তো বাড়তেই পারে। আজকে আমার প্রফিটেবিলিটি গ্রোথটা যদি দেখো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে গিয়ে যেটা আছে, যদি আমি এই পরিমাণে অ্যান্টি ট্যাগ গাইডেড মিসাইল বিক্রি করতে পারি, আমি যদি বিদেশে এক্সপোর্ট করতে পারি প্রচুর পরিমাণে, তাহলে আমার তো এই জিনিসটা থাকছে না, তাহলে আমি তো এটা আমার আর্নিংটা বেড়ে যাচ্ছে। যদি আর্নিংটা আমি 5-এর জায়গায় 25 আনতে পারি, তাহলে আমার পিটা কি আর সেখানে 20 থাকবে? তখন পিটা হয়ে যাবে কিন্তু 4। তার মানে 133 যেটা রয়েছে, কোনো দিন সেটা 33ও চলে আসতে পারে, 33ও, জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি, 33ও আসতে পারে যদি আমি আমার গ্রোথ লেভেলটা বাড়িয়ে দিতে পারি। আর যদি আমি এটা পারি, তাহলে পিজি গ্রোথ যেটা আসছে, প্রাইস পির সঙ্গে গ্রোথ লেভেল মানে সেলস গ্রোথটা যদি বহু গুণ বাড়াতে পারি, বিদেশি যে সমস্ত আন্তর্জাতিক ক্ষেত্রে যেরকম মায়ানমার, ইন্দোনেশিয়া মিসাইলসের প্রচুর প্রয়োজনীয়তা রয়েছে, সেখানে যদি আমরা দিতে পারি, তাহলে তো কোম্পানিটার পুরোপুরি চেঞ্জ হয়ে যেতে পারে। সেই মুহূর্তে কোম্পানিটা কিন্তু পিজি আবার পড়তে শুরু করে দেবে। এফিসিয়েন্সিটা সময় লাগবে, এফিসিয়েন্সি দুম করে হবে না, কিন্তু আমি দুটো জিনিস তো কনফার্ম করতে পারি যে দুটো ভালো হবে, বোঝা গেছে। এবারে আরেকটা কথা আসছে বুক ভ্যালু নিয়ে পরে বলবো, এখন সময় কম, কিন্তু আমি একটা কথা বলতে পারি, এটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট। এই টার্নিং পয়েন্টটা কোম্পানিটাকে ওভারভ্যালু যে বলে আমরা বলি, আমরা অ্যাজ এ ইনভেস্টার বা ভ্যালু ইনভেস্টার বললে আরও ভালো হয়। কিন্তু যেই মুহূর্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, আর্নিংটা বাড়ছে, সেলস গ্রোথ বেড়ে যাচ্ছে, ক্যাশ ফ্লোতে নেট ক্যাশ ফ্লো পজিটিভ হওয়া শুরু হয়ে যাচ্ছে, কোম্পানির রিজার্ভসটা বাড়তে শুরু করে দিচ্ছে, ব্যালেন্স শিটে একটা পজিটিভিটি চলে আসছে, এরপর একটা সময় আসবে প্রমোটার কিন্তু প্লেজ করা শুরু করবে, প্লেজিং না থাকলেও প্লেজিং হবে, দেখে খারাপ ভাববে না, কারণ টাকার দরকার পড়বে এরপরে প্রচুর, কারণ অর্ডার আসবে, প্রচুর অর্ডার আসতে শুরু করেছে। যেই অর্ডারটা আসবে ভবিষ্যতে আমি দেখতে পাচ্ছি সেখানে কিন্তু চেঞ্জেস হবে, কিন্তু কোনো ওই যে নো বাই ও সেল রেকমেন্ডেশন, দিস ইজ অনলি ফর এডুকেশন পারপাস। এখানে শুধু এইটুকু কথা বলে শেষ করার কথা, কোম্পানিটা আমার মতে প্রচণ্ড রিস্কি কোম্পানি, মারাত্মক, কেমন হতে পারে 2-3 বছর আমাদেরকে একদম অবস্থা খারাপ করে দিতে পারে, কিন্তু 5 বছরের মাথায় কিন্তু একটা চেঞ্জ লক্ষ্য করতে পারবে, এবং সেই চেঞ্জটা আমাদের কিন্তু আবার একটা পজিটিভ জায়গায় নিয়ে যাবে। আজকের মতো এক্সপেকটেশন নিয়ে শেষ করছি।